আচ্ছা, একটা প্রশ্ন করা যাক। ভালোবাসায় যখন কোনো অধিকারই নেই, তখনও কি মালিকানার দাবি করা যায়? অদ্ভুত না ব্যাপারটা? এমনই এক আধুনিক বাংলা লেখা আমাদের ঠিক এই প্রশ্নটা সামনে এনে দাঁড় করায়। চলুন তো এর ভেতরে ঢুকে দেখা যাক আবেগ আর জটিলতাগুলো ঠিক কেমন। কোনো রকম ভূমিকা ছাড়াই লেখাটা শুরু হচ্ছে একদম সরাসরি একটা নির্দেশ দিয়ে। বক্তা তার প্রিয়জনকে বলছেন, শোনো, তোমাকে কেউ যদি কখনো চাইতে আসে তাকে বলে দিও। কি সহজ, কিন্তু কি শক্তিশালী একটা লাইন। এই একটা কথা দিয়েই যেন পুরো অনুভূতির মঞ্চটা তৈরি হয়ে যাচ্ছে। আর কি বলতে হবে? বলতে হবে যে তোমার লাইফে একটা পাগলি আগে থেকেই আছে। খেয়াল করে দেখুন, এই পাগলি শব্দটাই কিন্তু পুরো লেখাটার কেন্দ্রবিন্দু। এটাই ভালোবাসা আর অধিকার বোধের সেই জটিল কিন্তু গভীর সমীকরণটা আমাদের সামনে তুলে ধরছে। আচ্ছা, এবার চলুন লেখাটার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দ্বন্দ্ব সেটার দিকে নজর দিই। মানে একদিকে বক্তা কিন্তু মেনে নিচ্ছেন যে তার কোনো অধিকার নেই, আবার তার আচরণেই ফুটে উঠছে একটা গভীর দায়িত্ববোধ। দেখুন, এই দ্বন্দ্বটা কি দারুণভাবে ফুটে উঠেছে এখানে। একদিকে খোলাখুলি স্বীকার করে নেওয়া হচ্ছে কোনো অধিকার না থাকলেও, কিন্তু ঠিক তার পরেই বলা হচ্ছে তোমাকে নিয়ে হাজারটা চিন্তা করে। তার মানে ভালোবাসা এখানে কোনো নিয়ম বা আনুষ্ঠানিক অধিকারের তোয়াক্কা করছে না, বরং জন্ম দিচ্ছে এক গভীর নাছোড়বান্দা উদ্বেগের। আর এই যে এত চিন্তা, এত উদ্বেগ, এটাকে বক্তা বলছেন অদ্ভুত একটা টান। মানে এটা এমন এক আকর্ষণ যার কোনো ব্যাখ্যা হয় না। এই টানের জন্যই মনটা প্রিয়জনের জীবনে ছোটখাটো সবকিছুর দিকে ছুটে যায়। সে কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, সবকিছুতেই যেন জড়িয়ে থাকতে চায়। আচ্ছা, এবার আমরা পরের অংশে যাই। এখানে দেখব ভালোবাসার পাগলামির সম্পর্কটা কিভাবে দেখানো হয়েছে। মজার ব্যাপার হল, বক্তা নিজেই নিজেকে পাগলি বলছেন, যা এখানে ভালোবাসার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল, বক্তা তার এই তীব্র অনুভূতিকে কোনো ব্যক্তিগত দুর্বলতা হিসেবে দেখছেন না, বরং তিনি বলছেন হয়তো ভালোবাসা এমনই হয়, একটু পাগলামি মিশে থাকে। মানে তিনি এটাকে ভালোবাসার একটা সার্বজনীন সত্য হিসেবে দেখছেন। তার মতে ভালোবাসলে একটু আধটু পাগলামি তো থাকবেই। আর এই পাগলি শব্দটা বোঝা কিন্তু খুব জরুরি। আক্ষরিক অর্থে এর মানে পাগল মেয়ে হলেও আমাদের বাংলা সংস্কৃতিতে এর ব্যবহারটা একদম অন্যরকম। এখানে এটা গভীর, তীব্র, এমনকি কিছুটা যুক্তিহীন ভালোবাসার একটা আদুরে প্রকাশ। এটা কোনো অসুখ না, বরং আবেগের তীব্রতার একটা প্রতীক। তো আমরা এখন লেখাটার একেবারে আবেগময় ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখানে বক্তা যেন ঈর্ষা আর অধিকার বোধের কিছু নিজস্ব নিয়মকানুন তৈরি করে নিচ্ছেন, বলা যায় এক ধরনের অলিখিত মানসিক চুক্তি। বক্তার মনের ভেতরের এই নিয়মগুলো দেখুন কি পরিষ্কার। প্রথম ধাপটা হল তোমাকে অন্য কেউ পছন্দ করুক, এতে কোনো সমস্যা নাই, অন্য কেউ পছন্দ করতেই পারে। কিন্তু আসল শর্তটা আসছে দ্বিতীয় ধাপে, কিন্তু তুমি যদি তাকে পছন্দ করো, ব্যাস ঠিক তখনই বক্তার এই পাগলি মনটা খুব কষ্ট পাবে। এখানেই আসল ভয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ভয়টা কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বীকে নিয়ে নয়, আসল ভয়টা হলো প্রিয়জনের প্রতিক্রিয়াকে নিয়ে। বক্তার সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটাই হলো তার ভালোবাসার মানুষটা হয়তো অন্য কারোর অনুভূতিতে সাড়া দিয়ে ফেলবে। এর চেয়ে বড় আশঙ্কা তার আর নেই। আচ্ছা, এবার চলুন লেখাটার শক্তিশালী সমাপ্তিটা দেখি, যেখানে একতরফা ভালোবাসার এক চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। এই লাইনটা খেয়াল করুন, কারণ সত্যিটা হলো এটা যেন সবকিছুর পেছনের মূল কারণটা বলার আগে একটা নাটকীয় মুহূর্ত তৈরি করছে। বক্তা এবার তার ভালোবাসার একদম সারমর্মটা বলতে চলেছেন, এবং এখানেই সেই চরম সত্যটা। একদিকে বলা হচ্ছে তুমি আমার না হলেও, এটা হলো কঠিন বাস্তবতাকে মেনে নেওয়া। আর ঠিক তার উল্টো দিকে বলা হচ্ছে আমি কিন্তু পুরোপুরি তোমারই, এটা হলো একতরফা আর নিঃশর্ত আত্মসমর্পণের ঘোষণা। এই যে তীব্র একটা বৈপরীত্য, এটাই কিন্তু লেখাটার আসল শক্তি। শেষ পর্যন্ত এই লেখাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। এই যে একতরফা অঙ্গীকার, এটা কি ভালোবাসার সর্বোচ্চ প্রকাশ, নাকি এটা আসলে এক গভীর দুর্বলতার ছবি? এর উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের ভালোবাসাকে দেখার দৃষ্টিভঙ্গির ওপরই নির্ভর করে।